মধ্যপ্রাচ্যের বাতাসের একটা আলাদা গন্ধ আছে। ওখানে মরুভূমির ধুলো রাজনীতি বোঝে, খেজুর গাছের পাতাও ষড়যন্ত্রের ভাষা জানে, আর বারুদের গন্ধ সে তো সেখানে প্রায় জাতীয় সুগন্ধি। যুদ্ধবিরতির পর কয়েকদিন মানুষ ভেবেছিল, আহা, এবার বুঝি মানুষের মন নরম হবে, পৃথিবী শান্ত হবে। কূটনীতিকরা টাই পরে ছবি তুলবে, রাষ্ট্রদূতরা হোটেলে কফি খাবে, আর সংবাদপত্রে ঐতিহাসিক চুক্তি জাতীয় শিরোনাম বেরোবে। কিন্তু পৃথিবীটা যদি এত সহজ হতো, তবে তো সকল মানুষের জন্যই এই পৃথিবী শান্তির স্থান হতো। যুদ্ধবিরতির পর যে নীরবতা নেমেছিল সেটা শান্তির নীরবতা ছিল না, ওটা ছিল ঝড়ের আগে আকাশ যেমন হঠাৎ অস্বাভাবিক শান্ত হয়ে যায়, ঠিক তেমনই। এখন আবার ইসরায়েলের টনকে টন গোলাবারুদ জমা হচ্ছে। প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কটেজ এমন ভঙ্গিতে কথা বলছেন যেন যুদ্ধটা কোনো ফুটবল ম্যাচ, একটুখানি বিরতি, কিছুক্ষণ পর আবার দ্বিতীয়ার্ধ শুরু হবে। তিনি সরাসরি বলেছেন, খুব শিগগিরই ইরানের বিরুদ্ধে আবার যুদ্ধ শুরু হতে পারে। এদিকে আমেরিকার ডেমোক্রেট সিনেটর রিচার্ড ব্লুমেনথালও সিএনএনকে বলছেন, বিভিন্ন ব্রিফিং দেখে তার মনে হচ্ছে আসন্ন সামরিক হামলা নিয়ে সিরিয়াস আলোচনা চলছে। মানে অবস্থা এমন দাঁড়িয়েছে যে এখন যুদ্ধ লাগবে কিনা এই প্রশ্নের চেয়ে বড় প্রশ্ন হলো যুদ্ধটা কবে শুরু হবে। ডোনাল্ড ট্রাম্প অবশ্য তার স্বভাবসুলভ নাটকীয় ভঙ্গিতে বলছেন, ইরান চুক্তি করতে চায়, কিন্তু আমি সন্তুষ্ট নই। ট্রাম্পের এই আমি সন্তুষ্ট নই বাক্যটার মধ্যে এমন একটা ভাব থাকে যেন পৃথিবীর সব দেশের কাজ হলো তাকে খুশি রাখা। তিনি আরও বলেছেন, পাকিস্তানের মাধ্যমে ইরান নতুন আলোচনার প্রস্তাব পাঠিয়েছে। পাকিস্তানও বেচারা এমন এক দেশ, নিজের ঘরে গ্যাস নেই অথচ বিশ্ব রাজনীতির মধ্যস্থতাকারী। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি আবার অন্য সুরে বাঁশি বাজাচ্ছেন। তিনি বলেছেন, আমেরিকা যদি হুমকিমূলক বক্তব্য আর সম্প্রসারণবাদী দৃষ্টিভঙ্গি বন্ধ করে, তাহলে তেহরান এখনও কূটনৈতিক আলোচনায় প্রস্তুত। কথাটা শুনতে খুব ভদ্র, কিন্তু একই পোস্টে তিনি আবার এটাও মনে করিয়ে দিয়েছেন যে ইরানের সশস্ত্র বাহিনী সম্পূর্ণ প্রস্তুত এবং যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে দৃঢ় ও সর্বাত্মকভাবে জবাব দেবে, অর্থাৎ মুখে গোলাপ জল, পকেটে ছুরি। আরাগচি একদিনে তুরস্ক, কাতার, সৌদি আরব, মিশর, ইরাক আর আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে ফোনে কথা বলেছেন। এতগুলো ফোনালাপের মানে একটাই, মধ্যপ্রাচ্যে সবাই বুঝতে পারছে পরিস্থিতি আবার হাতের বাইরে যাচ্ছে। এমনকি ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতির প্রধান কায়া কাল্লাসের সঙ্গেও তিনি কথা বলেছেন। সেখানে হরমুজ প্রণালী পুনরায় খোলার বিষয়েও আলোচনা হয়েছে। হরমুজ প্রণালী এখন পুরো নাটকের কেন্দ্রবিন্দু। পৃথিবীর প্রায় 20% তেল ও গ্যাস এই পথ দিয়ে যায়, আর ইরান এখন বলছে হরমুজ কোনো আন্তর্জাতিক জলপথ না, এটা তাদের স্বাভাবিক অধিকার। ইরানের পার্লামেন্টের ডেপুটি স্পিকার আলী নিকজাত তো সরাসরি বলেছেন, এই প্রণালী আর কখনো আগের অবস্থায় ফিরবে না। কথাটা শুনে তেল ব্যবসায়ীদের মুখ এমন শুকিয়ে গেছে যেন কেউ তাদের ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক করে নিয়েছে। এই প্রণালী বন্ধ থাকায় বিশ্ববাজারে তেলের দাম এমনভাবে লাফাচ্ছে যেন গরম কড়াইয়ে ভুট্টা। এক পর্যায়ে ব্রেন্ট ক্রুডের দাম $126 পর্যন্ত উঠে গিয়েছিল, পরে একটু নেমে $114 আসে। ট্রাম্প অবশ্য প্রতিশ্রুতি দিয়েছেন, যুদ্ধ শেষ হলেই তেলের দাম পাথরের মতো নিচে পড়ে যাবে। ট্রাম্পের কথার সমস্যা হলো তিনি এমনভাবে কথা বলেন যেন বিশ্ব অর্থনীতি তার ব্যক্তিগত রিমোট কন্ট্রোলে চলে, কিন্তু তা তো আর চলে না। এদিকে যুদ্ধের প্রস্তুতি কিন্তু কাগজ কলমে আটকে নেই। গত 24 ঘন্টায় ইসরায়েল আমেরিকা থেকে 6500 টন সামরিক সরঞ্জাম পেয়েছে, হাজার হাজার গোলা বারুদ, সামরিক ট্রাক, জয়েন্ট লাইট ট্যাকটিক্যাল ভেহিকেল, সবকিছু। অপারেশন রোরিং লায়ন শুরুর পর থেকে 403টি এয়ারলিফট আর 10টি সি লিফটের মাধ্যমে 1,15,600 টনের বেশি অস্ত্র গেছে ইসরায়েলে। ফক্স নিউজ বলছে, ট্রাম্পের টেবিলে নতুন হামলার পরিকল্পনা আছে। সেন্টকম কমান্ডার অ্যাডমিরাল ব্র্যাড কুপার এবং জয়েন্ট চিফ চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন হোয়াইট হাউসের সিচুয়েশন রুমে 45 মিনিট ধরে ট্রাম্পকে ব্রিফ করেছেন। সেখানে সংক্ষিপ্ত অথচ শক্তিশালী হামলার পরিকল্পনা দেখানো হয়েছে। লক্ষ্যবস্তু ইরানের অবশিষ্ট সামরিক অবকাঠামো, শীর্ষ নেতৃত্ব, গুরুত্বপূর্ণ স্থাপনা, এমনকি
ডার্ক ইগল নামের হাইপারসনিক মিসাইল ব্যবহারের কথাও ভাবা হচ্ছে। নাম শুনলেই মনে হয় হলিউডের কোনো সায়েন্স ফিকশন সিনেমা, কিন্তু দুর্ভাগ্যবশত এই সিনেমার টিকিট কাটতে হয় রক্ত দিয়ে। ইরানও বসে নেই, তারা হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্র নতুন হামলা করলে দীর্ঘ ও যন্ত্রণাদায়ক পাল্টা আঘাত আসবে। তেহরানের আকাশে ইতিমধ্যে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হয়েছে। ছোট ড্রোন আর নজরদারি বিমান প্রতিহত করার চেষ্টা চলছে। সংযুক্ত আরব আমিরাত তাদের নাগরিকদের ইরান, লেবানন আর ইরাক ভ্রমণে নিষেধাজ্ঞা দিয়েছে। যারা সেখানে আছে তাদের দ্রুত ফিরে আসতে বলেছে। সাধারণত রাষ্ট্রগুলো এমন ঘোষণা দেয় তখনই যখন তারা জানে সামনে খারাপ কিছু অপেক্ষা করছে। আব্বাস আরাগচি আবার আরেকটা বড় অভিযোগ তুলেছেন। তিনি বলেছেন পেন্টাগন যুদ্ধের প্রকৃত খরচ নিয়ে মিথ্যা বলছে। তার দাবি নেতানিয়াহুর এই জুয়ায় আমেরিকা সরাসরি $100 বিলিয়ন খরচ হয়েছে, সরকারি হিসাবের 4 গুণ বেশি। প্রতি মার্কিন পরিবারের উপর মাসে $500 ঋণের বোঝা চাপছে বলেও দাবি করেন তিনি। তারপর খোঁচা মেরে বলেন, ইসরায়েল ফার্স্ট মানে সবসময় আমেরিকাকে পেছনে রাখা। এই কথার মধ্যে কূটনীতির চেয়ে রাজনীতির গন্ধ বেশি। কারণ আমেরিকার ভেতরেও এখন প্রশ্ন উঠছে, ইসরায়েলের যুদ্ধের বিল কেন মার্কিন করদাতারা দেবে? কিন্তু মধ্যপ্রাচ্যের রাজনীতি এমন এক জিনিস যেখানে নীতির চেয়ে লবিস্টের শক্তি বেশি। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই আবার আমেরিকার আত্মরক্ষা তত্ত্বকে সরাসরি চ্যালেঞ্জ করছেন। ওয়াশিংটন বলছে তারা ইসরায়েলের সম্মিলিত আত্মরক্ষার জন্য এই যুদ্ধে জড়িয়েছে। বাঘাই পাল্টা প্রশ্ন করেছেন, কিসের বিরুদ্ধে আত্মরক্ষা? তিনি বলেন, ইরান কি আমেরিকার বিরুদ্ধে কোনো সশস্ত্র হামলা চালিয়েছিল? যদি না চালিয়ে থাকে তাহলে এটা আত্মরক্ষা নয়, সরাসরি আগ্রাসন। লেবাননের প্রধানমন্ত্রী নওয়াফ সালামও এই অস্থিরতার মধ্যে ঘোষণা দিয়েছেন দখলকৃত ভূমির প্রতিটি ইঞ্চি পুনরুদ্ধার করা হবে। এই অঞ্চলের প্রতিটি ইঞ্চি কথাটা খুব বিপজ্জনক, কারণ এখানে প্রতিটি ইঞ্চির নিচে ইতিহাস চাপা পড়ে আছে আর প্রতিটি সীমান্তের পেছনে কয়েক দশকের রক্ত। ট্রাম্প আবার ইউরোপ থেকেও সেনা সরানোর ইঙ্গিত দিয়েছেন। জার্মানির পর ইতালি আর স্পেন থেকেও মার্কিন সেনা কমানো হতে পারে। অর্থাৎ আমেরিকা হয়তো তার সামরিক ফোকাস আরও বেশি মধ্যপ্রাচ্যের দিকে সরাচ্ছে। এদিকে যুদ্ধবিরতি কার্যকর আছে ঠিকই, কিন্তু সেটাকে যুদ্ধের সমাপ্তি ভাবার কোনো কারণ নেই। বরং এখনকার পরিস্থিতি দেখে মনে হচ্ছে এটা ছিল যুদ্ধের মাঝখানে বিজ্ঞাপন বিরতি। এক পাশে ইসরায়েল অস্ত্র জমাচ্ছে, অন্য পাশে ইরান হরমুজ আটকে রাখছে। ট্রাম্প নতুন হামলার পরিকল্পনা গুনছেন, সিনেটররা আসন্ন যুদ্ধের আশঙ্কা করছেন। তেহরানের আকাশে প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হচ্ছে আর তেলের বাজারে আতঙ্ক ছড়িয়ে পড়ছে। সব লক্ষণই এক জায়গায় গিয়ে মেলে। যুদ্ধ আবারও শুরু হওয়ার সম্ভাবনা এখন আগের যে কোনো সময়ের চেয়ে বেশি। প্রশ্ন শুধু এই নয় যে যুদ্ধ লাগবে কিনা, প্রশ্ন হলো এই যুদ্ধ যদি আবার শুরু হয় তাহলে সেটা কত দূর যাবে। কারণ এবার যুদ্ধ শুধু ইরান আর ইসরায়েলের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, এর সঙ্গে জড়িয়ে যাবে তেল, বিশ্ব অর্থনীতি, আমেরিকার নির্বাচন, উপসাগরীয় রাজনীতি, এমনকি সাধারণ মানুষের রান্নাঘরের বাজার পর্যন্ত। মধ্যপ্রাচ্যে যখন যুদ্ধ লাগে তখন পৃথিবীর অন্য প্রান্তে থাকা মানুষও ধাক্কা খায়। ঢাকার রিকশাওয়ালাও তখন বুঝতে পারে হরমুজ প্রণালীর নাম কেন এত গুরুত্বপূর্ণ। কারণ যুদ্ধের আগুন শুধু সীমান্ত পোড়ায় না, পেট্রোলের দামও পোড়ায়। আর এই মুহূর্তে পুরো অঞ্চলটার অবস্থা এমন, একটা শুকনো খড়ের গাদার পাশে সবাই দাঁড়িয়ে আছে হাতে দিয়াশলাই নিয়ে। কেউ বলছে শান্তি চাই, কেউ বলছে আত্মরক্ষা, কেউ বলছে প্রতিরোধ। কিন্তু বাতাসে যে গন্ধটা ভাসছে সেটা শান্তি না, সেটা আবারও বারুদের গন্ধ।